আছেন সবাই? ইয়োরা ফিল্মসে আপনাদের স্বাগতম। আজকে আমি ইরা আপনাদের নিয়ে যাব সেই যুগে, যখন কোনো রাজা ছিল না, কোনো শাসন ছিল না, ছিল শুধু জঙ্গল, বিশ্বাস আর দেবতার শক্তি। বলা হয় প্রতিটি ভূমির নিজস্ব আত্মা থাকে, আর যখন সেই আত্মার উপর কোনো অবিচার হয় তখন দেবতা স্বয়ং অবতীর্ণ হয়ে তার রক্ষা করেন। আজকের এই গল্প কেবল একজন যোদ্ধার নয়, বরং সেই দৈব শক্তির যিনি মানুষ আর ঈশ্বরের মাঝে থাকা সীমারেখাকে মুছে দিয়েছিলেন। আপনাদের স্বাগত জানাই কান্তারা চ্যাপ্টার 1-এর রহস্যময় ও বিস্ময়কর কাহিনীতে। ফিল্মের শুরু হয় ঠিক সেখান থেকে, যেখানে কান্তারা মুভিটি শেষ হয়েছিল। প্রথমেই আমাদের সামনে আসে শিবার ছেলে দাঁড়িয়ে আছে সেই স্থানে যেখান থেকে শিবা পোলা উৎসবের দিন হারিয়ে গিয়েছিল। এখানকার লোকেরা শিবার ছেলেকে শিবার পূর্বপুরুষদের গল্প শোনাতে শুরু করে। এরপর গল্প চলে যায় খ্রিস্টপূর্ব 300 সালের দিকে। তখন কাদম্ব বংশের মানুষ এই অঞ্চলে শাসন করত। শিবার পূর্বপুরুষেরা বাস করতেন এক গভীর জঙ্গলে, যাকে কান্তারা বলা হতো। পূর্বপুরুষদের সেই স্থান ছিল অদ্ভুত শক্তি ও দৈবীয় ক্ষমতায় ঘেরা। তখনই তাদের মধ্যে বেদি নামের এক মেয়ের চোখে পড়ে একটি পাথর, কিন্তু আসলে সেটা কোনো সাধারণ পাথর ছিল না, সেটা ছিল কান্তারা জঙ্গলের দেব। ওই দেব বহু বছর ধরে কান্তারা জঙ্গলকে রক্ষা করে আসছিলেন। এরপর আমাদের সামনে আসে কাদম্ব বংশের বাংলা রাজ্যের রাজা। তিনি ভীষণ নিষ্ঠুর ছিলেন। তার কাছে শুধু নিজের স্বার্থ আর নিজের রাজ্যই গুরুত্বপূর্ণ ছিল। তিনি অন্য সবাইকে কেবল শ্রমিক বা প্রজা হিসেবে গণ্য করতেন। সেই কারণেই তিনি তাদের উপর অমানবিক নির্যাতন চালাতেন। রাজা যে জিনিস পছন্দ করতেন তা তিনি ছিনিয়ে নিতেন। একসময় রাজার কানে যায় কান্তারা জঙ্গলের কথা। তিনি জানতেন কান্তারার মধ্যে এক ধরনের দৈবীয় শক্তি আছে, কিন্তু তিনি জানতেন না যে সেই জঙ্গলের ভিতরে এমন কিছু রয়েছে যেগুলো দিয়ে সারা পৃথিবীর সঙ্গে বাণিজ্য করা সম্ভব। এই জন্য তিনি অনেক মানুষকে হত্যা করেন এবং অনেককে ধরে নিয়ে যেতে বাধ্য করেন নিজের রাজ্যে কাজ করার জন্য। ঠিক তখনই তিনি দেখতে পান ভৈরব নামের এক মানুষকে, যে মাছ ধরছিল। ভৈরবও আসলে কান্তারার মানুষ এটা জানার পর রাজা প্রায় তাকে হত্যা করতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ ভৈরবের পকেট থেকে এমন কিছু জিনিস বেরিয়ে আসে যা দেখে রাজা চমকে ওঠেন। সঙ্গে সঙ্গে তিনি ভৈরবকে ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করেন, তুমি এই জিনিসগুলো কোথায় পেলে? কারণ এই জিনিসগুলো অন্য কোথাও পাওয়া যায় না। আসলে এগুলো বিশেষ ধরনের শস্য ও উপকরণ, যা পৃথিবীর আর কোথাও নেই। তখন রাজা ভাবল, যদি এই সব শস্য তার হাতে আসে তবে সে অনেক মানুষের সঙ্গে বাণিজ্য করতে পারবে। তাই তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন যে সে কান্তারায় যাবে এবং সব কিছু নিজের দখলে নিয়ে নেবে। রাজা ছিল ভীষণ শক্তিশালী এবং ভয়ঙ্কর রকমের অহংকারীও। তাই সে তার ছোট ছেলে রাজশেখরকেও সঙ্গে নিয়ে গেল। রাজশেখরের বয়স তখন মাত্র 5 কি 6 বছর। রাজার ধারণা ছিল সহজেই জঙ্গলে প্রবেশ করে সমস্ত জিনিস নিয়ে আসতে পারবে, কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। কারণ যখন তারা সেই জায়গায় পৌঁছায়, হঠাৎ কিছু দৈবীয় শক্তির উদ্ভব হয় এবং তারা রাজার সব সৈন্যকে হত্যা করে ফেলে। শেষে রাজাও নিহত হন। শুধু একমাত্র রাজশেখরই বেঁচে যায় এবং সে নদীতে ভাসতে ভাসতে কার্পা সম্প্রদায়ের লোকেদের হাতে পৌঁছায়। এখানে আমি আপনাদেরকে কার্পা সম্প্রদায় সম্পর্কেও কিছু বলি। যেমন কান্তারার হাতে আছে দৈবীয় শক্তি, তেমনি কার্পা সম্প্রদায়ের হাতে আছে অনেক কালো শক্তি। তারা বহুবার কান্তারার দেবকে বশে আনারও চেষ্টা করেছে, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়েছে। তারা জঙ্গলের আরও গভীরে গোপন আস্তানায় থাকে এবং সেখান থেকে কালো বিদ্যার চর্চা করে। এরপর আমরা দেখি কার্পা সম্প্রদায়ের লোকেরা রাজশেখরকে নিরাপদে তার রাজ্যে ফিরিয়ে দেয়,
যেহেতু কার্পা সম্প্রদায় রাজশেখরের সাহায্য করেছিল, তাই রাজশেখর তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা পোষণ করত। পরে সে তার পিতার মতোই রাজত্ব শুরু করে। বেশ কয়েক বছর পর রাজশেখরের একটি পুত্র এবং একটি কন্যা সন্তান হয়। পুত্র সন্তানটি সুস্থ অবস্থায় জন্ম নিলেও কন্যা সন্তানটির অবস্থা ছিল ভীষণই খারাপ। সে প্রায় অর্ধমৃত অবস্থায় ছিল এবং তার হাত পা ঠিকমতো কাজ করছিল না। তখন রাজশেখর কার্পা সম্প্রদায়ের সাহায্য নেয় এবং তারা সেই মেয়েটিকে সম্পূর্ণ সুস্থ করে তোলে। রাজশেখরের পুত্র সন্তানটির নাম রাখা হয় কুলশেখর এবং কন্যা সন্তানটির নাম রাখা হয় কনকবতী। অন্যদিকে আমরা দেখি কিছু মানুষ এক শিশুকে চুপিসারে একটি কুয়োয় ফেলে রেখে যায়। এই শিশুটি কার তা জানা যায়নি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একটি বাঘ সেই শিশুর চারপাশে ঘুরছিল। কান্তারার মানুষ সেই শিশুকে গ্রহণ করে এবং ভৈরব তার নাম দেন ব্যারমে। এইভাবেই বহু বছর কেটে যায়। এরপর গল্প আমাদের নিয়ে যায় রাজশেখরের ছেলে কুলশেখরের দিকে। রাজশেখরের ইচ্ছে ছিল তার জীবনদশায় ছেলে যেন সিংহাসনে বসে, কারণ সে নিজে কখনো বাবার জীবিত অবস্থায় সিংহাসন পায়নি। শৈশবেই তার বাবা মারা গিয়েছিলেন, তাই রাজশেখর চাইছিলেন তার ছেলে কুলশেখর এখনই রাজ্যের রাজা হোক, এবং সেই ভেবেই রাজশেখর কুলশেখরকে রাজা ঘোষণা করে দেন। কিন্তু হয়তো এই সিদ্ধান্তটা তিনি তাড়াহুড়ো করে নিয়ে ভুল করে ফেলেছিলেন, কারণ কুলশেখর তখনও যথেষ্ট জ্ঞানী বা বুদ্ধিমান ছিল না। রাজ্য চালানোর মতো সামর্থ্য তার মোটেই ছিল না। সে আসলে নেশাখোর বন্ধুদের সঙ্গে সময় কাটাতো এবং নিজেও ছিল ভীষণ আসক্ত। রাজ্যের জন্য কোনটা সঠিক, কে মন্ত্রী, কে আসল পরামর্শদাতা, এসব তার কিছুই মাথায় থাকতো না। সভা দরবারে সবাইকে সে শুধু অদ্ভুত আর উল্টোপাল্টা কথা বলতো। যদি রাজশেখর নিজে উপস্থিত না থাকতেন, তবে কুলশেখর রাজ্যকে আসলেই একেবারে পানশালায় পরিণত করত। রাজশেখর রাজ্যের প্রত্যেক মানুষকে কান্তারার বিষয়ে সতর্ক করে রেখেছিলেন। তিনি বলেছিলেন ওটা এমন এক জায়গা যেখানে কারো যাওয়া ঠিক নয়, কারণ রাজশেখর নিজের চোখে দেখেছিলেন তার বাবাকে কান্তারায় মৃত্যুবরণ করতে। সেই ভয় তার মনে এত গভীরভাবে বসেছিল যে সে আর কখনো কান্তারার দিকে তাকাতেও সাহস করেনি। আর ছেলে কুলশেখরকেও স্পষ্ট ভাষায় বলেছিলেন তুমি কখনো কান্তারায় যাবে না। কিন্তু কুলশেখর আর তার বন্ধুরা ছিল একেবারেই উদার। যে কাজ রাজশেখর মানা করতেন তারা ঠিক সেটাই করত। এখন যেহেতু কুলশেখর রাজা হয়ে গেছে, তার বন্ধুরা তার কাছে রাজা হওয়ার পার্টি চাইছিল। পার্টি করা সম্ভব না দেখে তারা ঠিক করলো শিকার করতে যাবে, আর শিকারের জন্য তারা বেছে নিল কান্তারার জঙ্গলকে। নেশাগ্রস্ত অবস্থায় তারা জঙ্গলের ভেতরে প্রবেশ করল। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু যতই গভীরে ঢুকছিল ততই পরিবেশ পাল্টাতে লাগলো। অদ্ভুত দৈবীয় শক্তির প্রকাশ পেতে শুরু করলো। ধীরে ধীরে কুলশেখরের সব সৈন্য মারা পড়তে লাগলো। ওদিকে সুযোগ বুঝে কুলশেখর আর তার বন্ধুরা পালিয়ে গেল। ঠিক তখনই আমরা প্রথমবারের মতো ব্যারমেকে দেখি, যিনি এই সিনেমার নায়ক। এরপর জানা যায় কুলশেখরের সেনাদের একজন ধরা পড়েছে, যার নাম চিন্নি। সোজা কথা হলো, যেই কান্তারার দিকে খারাপ দৃষ্টি দেবে, কান্তারার মানুষ তাকে ভীষণ নিষ্ঠুরভাবে শাস্তি দেবে। তখন কান্তারার প্রধান সবার সামনে ঘোষণা করলেন, যদি এভাবে লোকজন আমাদের কান্তারায় প্রবেশ করতে থাকে, তবে একদিন না একদিন আমাদের উপরেও ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। সেই কারণে তিনি কান্তারার সীমান্তে পাহারা বসানোর নির্দেশ দিলেন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। কিন্তু ব্যারমে এই সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি একমত ছিলেন না, যদিও সে সরাসরি মুখে কিছু বলেনি। বরং ব্যারমে তার বন্ধুদের বলল, যদি ওরা কান্তারায় ঢুকতে পারে তবে আমরা কেন পারবো না? একবার দেখে তো আসতে হবে আসলে ওখানে কি আছে। তখন তারা চিন্নির সঙ্গে কথা বলল এবং তাকে বলল, যদি তুমি আমাদের নিরাপদে সেখানে নিয়ে যেতে পারো তবে আমরা তোমাকে ছেড়ে দেব। এরপর সবাই চিন্নির সাহায্যে বাংলা রাজ্যে পৌঁছে গেল। সেখানে বিশাল এক ফটক ছিল, আর সেটা পার হতে হলে ওই রাজ্যের কোনো সৈন্যের দরকার পড়ত। কিন্তু যেহেতু চিন্নি তাদের সঙ্গে ছিল, তাই ফটক পার হতে
কোনো সমস্যা হলো না। ব্যারমের সঙ্গে আরও 7-8 জন সঙ্গী ছিল। তারা যখন ওই রাজ্যে প্রবেশ করলো তখন সব কিছু দেখে ওরা বিস্মিত হয়ে গেল। বিশাল বিশাল প্রাসাদ, দালান, তাদের চোখ যেন বিশ্বাস করতেই চাইছিল না সেসব। ঠিক তখনই ব্যারমে প্রথমবার কনকবতীকে দেখে। সেখানে মূর্তি খোদাই করার কাজ চলছিল। মূর্তি খোদাই করার সময় একটি পাথরের টুকরো গিয়ে লাগে একটি মৌমাছির চাকে এবং হঠাৎ অসংখ্য মৌমাছি উড়ে আসে এবং তখন ব্যারমে কনকবতীর প্রাণ বাঁচায়। কনকবতী তখন ব্যারমেকে জিজ্ঞেস করে, তুমি কি সৈন্য? ব্যারমে উত্তর দেয়, প্রাণ বাঁচানো কি শুধু সৈন্যদের দায়িত্ব? এরপর ভেতরে গিয়ে ব্যারমে আর তার সঙ্গীরা দেখলো যে শস্য ও জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে এগুলো আসলে কান্তারারই, আর এসব কেনার জন্য লোকজন বিপুল সম্পদ দিচ্ছে। এতে তারা বুঝলো যে এসব জিনিস ভীষণ দামি। যেহেতু এগুলো কান্তারার জিনিস, তাই ব্যারমের সঙ্গীরা সেগুলো নিজেদের কাছে রাখতে শুরু করলো। আর এখানেই তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। এমনকি রাজ্যের লোকজন টের পায় ব্যারমে আর তার সঙ্গীরা আসলে সৈন্য নয়, বরং তারা ছদ্মবেশে আসা অনুপ্রবেশকারী। তখন ওই রাজ্যের সৈন্যরা তাদের ধরতে উদ্ধত হয়, কিন্তু ব্যারমে আর তার সঙ্গীরা প্রবল লড়াই শুরু করে এবং বহু সৈন্যকে নিহত করে। তবুও শেষ পর্যন্ত সবাই ধরা পড়ে যায়। যখন এই খবর কুলশেখরের কানে পৌঁছলো তখন সে তাদেরকে অন্ধকূপে বন্দি করে ভীষণভাবে অত্যাচার করতে থাকে। কিন্তু আশ্চর্যজনকভাবে ব্যারমে আর তার সঙ্গীদের উপর কোনো প্রভাবই পড়ছিল না। উল্টে যারা মারছিল তারাই ক্লান্ত হয়ে যাচ্ছিল। তখন ব্যারমে বলে, আমরা আসলে কান্তারা থেকে এসেছি। কিন্তু কুলশেখর কান্তারা সম্পর্কে তেমন কিছু জানতো না, সে শুধু গল্পগুজব শুনে এসেছিল। ব্যারমে কুলশেখরের সঙ্গে একেবারেই ভালোভাবে কথা বলল না, বরং তাকে নিয়ে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে থাকে। এতে কুলশেখর ভীষণভাবে রেগে যায় এবং ব্যারমেকে মারার জন্য তেড়ে যায়। ঠিক তখনই রাজশেখর এসে তাকে থামায় এবং বলে, এরা কান্তারা থেকে এসেছে, যদি সত্যিই তাই হয় তবে এদের হত্যা করা ঠিক হবে না। তখন রাজা নির্দেশ দেন, এদের কয়েকদিন কারাগারে বন্দি করে রাখো এবং পরে আরবদের কাছে 100 স্বর্ণমুদ্রার বিনিময়ে বিক্রি করে দাও। এরপর রাজার প্রহরীর ছেলে পিপে কারাগারে যায় এবং তাদেরকে মারতে যাচ্ছিল আর বলছিল, আজই তোদের শেষ দিন, এরপর থেকে তোরা আর কোনো দিন সূর্য দেখবি না। এমনকি সে তার সৈন্যদেরকেও বলে দেয়, যাই হোক না কেন কেউ যেন কারাগারের ভেতরে না আসে। কিন্তু পিপে যখন জানতে পারে যে এরা আসলে কান্তারা থেকে এসেছে, তখন যত দ্রুত সে ভেতরে ঢুকেছিল ঠিক তত দ্রুত সে বাইরে বেরিয়ে আসতে চায়। এরপর দেখা যায় পিপে নেশা করছিল। তখন তার সঙ্গে থাকা ব্যারমে তাকে কিছু নেশা জাতীয় পাতা দেয়। এই পাতাগুলো ছিল ভীষণ শক্তিশালী। এগুলো খাওয়ার পর পিপে আর তার সঙ্গীরা পুরোপুরি নেশায় ডুবে যায়, আর ব্যারমে আর তার সঙ্গীরা কারাগার থেকে বেরিয়ে যায়। এরপর তারা ব্যারমেকে বলে, যদি এই পাতাগুলি পাওয়া যায় তবে এ দিয়ে অনেক বড় ব্যবসা করা সম্ভব। যেখানে ব্যারমে দাঁড়িয়েছিল সেখান থেকে পুরো বন্দরটি স্পষ্ট দেখা যেত। তখন সে বুঝে যায় যা কিছু কান্তারায় আছে, যদি সেটা এই বন্দরে বিক্রি করা যায় তাহলে অল্প দিনেই তারা বড়লোক হয়ে যাবে এবং তারা যা চাইবে তাদের কাছে সব কিছু থাকবে। তখন ব্যারমে এবং তার সঙ্গীরা সঙ্গে সঙ্গে কান্তারায় ফিরে যায় এবং নিজের লোকদেরকে বলে, আমাদের কান্তারায় যে জিনিস আছে সেটার ব্যবসা হবে বাংলা রাজ্যে। এখন থেকে আমরা চাষাবাদ করব এবং সব শস্য বাংলা রাজ্যে বিক্রি করব, যাতে আমাদের কাছে প্রয়োজনীয় সব জিনিস থাকে। এরপর ব্যারমে এবং তার লোকেরা কৃষিকাজ শুরু করে এবং প্রচুর শস্য ফলায়, আর সেগুলো বাংলা রাজ্যে নিয়ে যায়। সেখানে চিহ্নের সাহায্যে বাংলা বন্দরে সেসব শস্য বিক্রি করতে থাকে। যখন তারা দাম জানতে পারে তখন বিষ্ণু অবাক হয়, কারণ আগে তারা এসব শস্য ও সামগ্রীর প্রকৃত মূল্য জানত না। এখন দাম জানার পর তারা আরও বেশি শস্য ওই বন্দরে বিক্রি করতে শুরু করে। কিন্তু একদিন এই খবর কনকবতীর কানে যায়। তখন সঙ্গে সঙ্গে সে বন্দরে পৌঁছে যায়। সবাই ভেবেছিল হয়তো কনকবতী ব্যবসায় বাধা দেবে, কিন্তু আসলে উল্টো হলো। কনকবতী বরং
ব্যারমে এবং তার সঙ্গীদের সমর্থন করলেন। শুধু তাই নয়, ব্যারমে এবং কনকবতীর মধ্যে ভালো বন্ধুত্বও তৈরি হয়। কনকবতী ব্যারমেকে ব্যবসার অনেক কিছু শিখিয়ে দেন, ফলে ব্যারমে খুব দ্রুতই ব্যবসা রপ্ত করে ফেলতে সক্ষম হয়। আর তাতে কনকবতী ভীষণ খুশি হয় এবং কনকবতী ও ব্যারমে একসাথে সময় কাটাতে থাকে। ধীরে ধীরে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। কিন্তু এখানে ব্যারমে কনকবতীকে বলে, তুমি যদি আমার কাছে আসো তবে তোমাকেও আমার সঙ্গে কান্তারায় যেতে হবে, আর সেটা আমি একদমই চাই না। তাই ব্যারমে কনকবতীর থেকে দূরে সরে যায়। এরপর আমরা দেখি কান্তারার লোকেরা বাংলা বন্দরে ব্যবসা করছে। এই খবর কুলশেখর জানতে পারে। কুলশেখর সঙ্গে সঙ্গে তার সেনাপতিকে পাঠায় যেন সে কান্তারার লোকেদের তাড়িয়ে দেয়। কিন্তু যখন কুলশেখরের সেনাপতি ব্যারমেদের লোকদের বাধা দিতে যায়, তখন ব্যারমে তাকে এবং তার সাথে থাকা সৈন্যদের খুব খারাপভাবে মারধর করে। আর যখন সেনাপতি ও সৈন্যরা আধমরা অবস্থায় কুলশেখরের সামনে ফিরে আসে, তখন কুলশেখর রাগে জ্বলতে থাকে, কারণ কান্তারার লোকেরা সত্যিই তাদের চোখের জল নাকের জল এক করে দিচ্ছিল। এদিকে কনকবতীও কুলশেখরকে সতর্ক করে বলেছিল, কান্তারার লোকেদের সাথে ঝামেলা করার দরকার নেই, কারণ তুমি তাদের কিছুই করতে পারবে না। এটা শোনার পর কুলশেখর প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে ব্যারমে এবং তার লোকেরা শস্যের খোঁজে কান্তারার ঘন জঙ্গলের অনেক গভীরে চলে যায়। তখনই তাদের উপর কার্পা সম্প্রদায়ের লোকেরা আক্রমণ করে। তারা ব্যারমে এবং তার সঙ্গীদের ভীষণভাবে মারে, এমনকি একজনকে মেরেও ফেলে। আর শেষ মুহূর্তে যখন কার্পা সম্প্রদায়ের লোকেরা তাদের সবাইকে প্রায় মেরে ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে কোথা থেকে একটি বাঘ উপস্থিত হয়, যে কিনা দেবতার স্বরূপ। বাঘটি কার্পা সম্প্রদায়ের সেনাপতিকে ভীষণভাবে আঘাত করে এবং তাকে নিজের সাথে নিয়ে যায়। আর ব্যারমে ও তার সঙ্গীরা কান্তারায় ফিরে আসে। এরপর দেখা যায় ব্যারমে ও তার লোকেরা বাংলা বন্দর দখল করে নিয়েছে। যখন কুলশেখর এটা জানতে পারে, তখন সে তার বাবাকে বলে, আমি কান্তারা আক্রমণ করতে যাচ্ছি। কিন্তু রাজশেখর তাকে ভীষণ চিৎকার করে থামায়, কারণ সে জানে কান্তারার দিকে নজর দেওয়া মোটেও ভালো নয়। রাজশেখর অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কুলশেখর এতটাই জেদি প্রকৃতির মানুষ ছিল যে তার মনে হয় বাবা তাকে রাজা বানালেও এখনও প্রজা, সৈন্য আর রাজ্য শক্তি পুরোপুরি দেয়নি। তাই সে চক্রান্ত করে বাবাকে এক বিশেষ ভেষজ খাইয়ে দেয়, যাতে তিনি দুদিনের জন্য ঘুমিয়ে থাকেন। এরপর কুলশেখর আর দেরি না করে তার সমস্ত সেনাপতি ও সৈন্যদের নিয়ে কান্তারায় প্রবেশ করে। সেখানে পৌঁছে সে পুরো কান্তারায় আগুন লাগিয়ে দেয়। ফলে কান্তারা আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকে। আর তখন ব্যারমে ও তার সঙ্গীরা জঙ্গলের ভেতরে থাকায় গ্রামে উপস্থিত ছিল না। এই সুযোগে কুলশেখর পুরো কান্তারাকে জ্বালিয়ে প্রায় ধ্বংস করে দেয়। কান্তারার বহু মানুষ মারা যায়। বাকিরা প্রাণ ভিক্ষা করে প্রার্থনা করতে থাকে যেন তাদের দেবতা দ্রুত এসে তাদেরকে রক্ষা করেন। ঠিক তখনই প্রবেশ করে আমাদের নায়ক ব্যারমে, যে নিজের চোখের সামনে বেদেকিকে, যাকে সে নিজের মা মনে করত, মরতে দেখে। আর তখনই হঠাৎ তার ভিতরে দৈব শক্তির উদয় হয় এবং দেবতা তার মধ্যে অবতীর্ণ হন। প্রথমে কুলশেখরের মনে হয় ব্যারমে হয়তো নাটক করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্যারমে দেবশক্তির প্রভাবে কুলশেখরের সব সৈন্যকে নির্মমভাবে হত্যা করে। এটা দেখে কুলশেখর হতবাক হয়ে যায়। শেষমেশ ব্যারমে কুলশেখরকেও মেরে ফেলে। এরপর আমরা দেখি 2 দিন পর রাজশেখরের জ্ঞান ফেরে এবং তিনি জানতে পারেন কুলশেখরকে কান্তারার লোকেরা মেরে ফেলেছে। এতে তিনি ভীষণ দুঃখ পান। জ্ঞান ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ছুটে যান ছেলের শেষকৃত্য সম্পন্ন করতে এবং তিনি খুব আফসোস করেন যে নিজের ছেলেকে তিনি বাঁচাতে পারলেন না আর ছেলেকে কান্তারায় যেতে বাধা দিতে পারেননি, কারণ রাজশেখর শুরু থেকেই জানতেন কান্তারার দৈব শক্তির কথা। তিনি ভালো করেই জানতেন কান্তারার মানুষের ভেতরে কতটা শক্তি আছে। এদিকে বাংলা রাজ্যে একের পর এক বিপদ নেমে আসছিল। কিছুদিন আগেই রাজ্যের শিবলিঙ্গ ভেঙে 2 খণ্ড হয়ে গিয়েছিল, যা অশান্তি ও সংকটের প্রতীক। যদি নতুন দেবতার প্রতিষ্ঠা না করা হয়,
তবে তাদের রাজ্যের ধ্বংস একেবারে নিশ্চিত। অন্যদিকে কান্তারার মানুষরা শপথ নিয়ে বসেছিল, যদি বাংলা রাজ্যের কেউ কান্তারা সীমান্তে পা রাখে তবে তাদের হত্যা করা হবে। এমন সময় দেখা যায় কনকবতী কান্তারায় পৌঁছায়। তার সঙ্গে অনেক সৈন্যও ছিল, কিন্তু কান্তারার মানুষরা সব সৈন্যকে মেরে ফেলে, কেবল কনকবতী বেঁচে থাকেন। তখন কনকবতী একটি প্রস্তাব দেন। তিনি বলেন, আমাদের শিবলিঙ্গ ভেঙে গেছে, আমাদের রাজ্যের ধ্বংস নিশ্চিত, তাই আমরা চাই তোমাদের দেব আমাদের রক্ষা করুক। যা হয়েছে তা ভুলে যাও, এখন থেকে আমরা সব কিছু ঠিক করার সিদ্ধান্ত নিই। প্রথমে কনকবতীর প্রস্তাবে ব্যারমে স্পষ্টভাবে না করে দেয়, কিন্তু রাত্রে দেব এসে বলেন, সবার রক্ষা করা আমার দায়িত্ব, আমাকে ওখানে থাকতে হবে, আমি সেখানে থেকে সবার সুরক্ষা করব। কান্তারায় আর কোনোদিন কিছু হবে না, আমি তোমাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি। এরপর ব্যারমে এবং কান্তারার লোকেরা রাজি হয়ে যায়। তারপর কান্তারার সব মানুষ মূর্তি ও শিবলিঙ্গ নিয়ে বাংলা রাজ্যে পৌঁছায়। সেখানে গিয়ে নতুন শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা হয়। হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত ছিল। দৃশ্যটি সত্যিই অসাধারণ ছিল। মূর্তি প্রতিষ্ঠা এবং সবাই যে উৎসাহে পূজা করছিল তা দেখার মতো ছিল। শেষে রাজশেখর সবার প্রতি কৃতজ্ঞতা জানায়, কারণ তারা তার প্রস্তাব গ্রহণ করেছে। তখন রাজশেখর ব্যারমের কাছে আরও একটি অনুরোধ করতেই যাবেন, তখন ব্যারমে নিজেই তার মনের কথা বুঝে যায় আর তাকে জানায় তারা রাজ্যের বন্দরটি ছেড়ে দেবে। তবে ব্যারমেরও একটি শর্ত ছিল। সে বলে, আমাদের যত মানুষ তোমাদের কাছে বন্দী আছে তাদের মুক্তি দিতে হবে। রাজশেখরও তাতে সম্মতি দেন। ফলে কান্তারার সব বন্দী লোকেরা মুক্তি হয়ে ফিরে আসে। এটা দেখে ব্যারমে ও কান্তারার মানুষ ভীষণ খুশি হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই কান্তারায় অশান্তি ছড়িয়ে পড়ে। পশুরা মরতে থাকে, এমনকি ভয়ঙ্কর এক রোগও দেখা দেয়, যাতে বয়স্ক এবং শিশুরা মারা যেতে শুরু করে। সবাই বুঝে যায় দেবতা হয়তো রুষ্ট হয়েছেন বা কেউ তাকে বন্দি করে ফেলেছে। ঠিক তখনই ব্যারমে একটি স্বপ্ন দেখে, এমন স্বপ্ন যা সে আগে কখনো দেখেনি। সে জানতে পারে দেব সত্যি কারো নিয়ন্ত্রণে চলে গেছে, আর এই কাজ করেছে কার্পা সম্প্রদায়ের লোকেরা। কার্পা সম্প্রদায় বহু বছর ধরেই এই ধরনের কালো বিদ্যার চর্চা করছে। আর এখানে সবচেয়ে বড় নাম যে সামনে আসে তা হলো কনকবতী। আমরা জানি জন্মের পর কনকবতীকে উদ্ধার করেছিল কার্পা সম্প্রদায়ের লোকজনই। সেই থেকেই কনকবতী কার্পা সম্প্রদায়ের উপর সবচেয়ে বেশি আস্থা রাখে। তাদেরকেই সে নিজের পূর্বপুরুষ বলে মনে করে এবং কনকবতীর সব কথাবার্তা রাজশেখরও খুব ভালোভাবেই মেনে নেয়। যতদিন দেব কান্তারায় ছিল ততদিন তিনি নিরাপদ ছিলেন, কিন্তু এখানে আসার পর কার্পা সম্প্রদায়ের লোকজন কনকবতী ও রাজশেখর একসঙ্গে মিলে দেবকে বন্দি করে ফেলে। এটা ছিল এক বিশাল পরিকল্পনা, যা কনকবতী, রাজশেখর আর কার্পা সম্প্রদায়ের লোকেরা বহু বছর ধরেই করে আসছিল। এখন যখন দেব বন্দি হয়ে গেছে, তখন তারা এক ভয়ঙ্কর কালো শক্তি তৈরি করতে থাকে, যা এতটাই শক্তিশালী হবে যে কান্তারার সব মানুষকে হত্যা করবে। এসব খবর ব্যারমে জেনে যায় এবং ব্যারমে কান্তারার সব মানুষকে একত্র করে এবং বলে, আমাদের দেব বিপদের মধ্যে আছে, আর দেব যদি বিপদে পড়ে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। তাই আজ প্রত্যেক মানুষকে অস্ত্র ধরতে হবে, বাংলা রাজ্যের সঙ্গে লড়তে হবে এবং নিজেদের দেবকে ফিরিয়ে আনতে হবে। সেই কথা মেনে কান্তারার প্রতিটি মানুষ বাংলা রাজ্যের সীমান্তে গিয়ে দাঁড়ায়, কিন্তু আগেই সেখানে বাংলা রাজ্যের প্রচুর সৈন্য দাঁড়িয়েছিল। তারা বাধা দিতে শুরু করে। তখন কান্তারার লোকজনও তাদের মোকাবিলা করতে থাকে। এখানে ব্যারমে একাই বাংলা রাজ্যের অসংখ্য লোককে হত্যা করে ফেলে। সে একাই সবার যমদূত হয়ে দাঁড়ায়। অন্যদিকে দেখা যায় কার্পা সম্প্রদায়ের কালো শক্তি ধীরে ধীরে জন্ম নিচ্ছে, তবে এর জন্য কিছুটা সময় প্রয়োজন। তাদেরকে সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হলো। কোনোভাবে কান্তারার মানুষদের সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত করে রাখতে বলা হলো। তারপর একবার কালোবিদ্যা সম্পূর্ণ তৈরি হয়ে গেলে রাজশেখর অশেষ ক্ষমতাধর হয়ে উঠবে। সন্ধ্যা নামার পর কালো শক্তি সত্যিই উৎপন্ন হয়।
কার্পা সম্প্রদায়, রাজশেখর ও কনকবতী মিলে ব্যারমের মোকাবিলা শুরু করে। ব্যারমে তাদের সামনে তখন কিছুই নয়। তারা ব্যারমেকে প্রচণ্ডভাবে আঘাত করতে থাকে। ঠিক তখনই ভৈরব এসে উপস্থিত হয়। ভৈরব ব্যারমেকে বলে, হয়তো তুমি জানো না তুমি কে। তোমাকে সেই জায়গায় ফিরে যেতে হবে যেখানে তুমি আমাদের প্রথমবার দেখা দিয়েছিলে। তুমি কোথা থেকে এসেছো সেটা আমরা জানি না, কিন্তু এখন কি করতে হবে সেটা খুব ভালোভাবেই জানা আছে। এরপর ব্যারমে সেই কূপের ভেতরে যায়। সেখানে গিয়ে সে কিছু পথের সন্ধান পায়, যা তাকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে শিবলিঙ্গ আর ত্রিশূল দুটোই রাখা ছিল। সেখানে একজন দূত পাহারায় ছিল। প্রথমে সে ব্যারমেকে মারার চেষ্টা করে, কিন্তু লড়াই করতে করতে শেষমেশ যখন সে ব্যারমের হাতে ত্রিশূল দেখে এবং একটি সাপ এসে যখন ব্যারমের কণ্ঠে পেঁচিয়ে তার স্থান নেয়, তখন সেই পাহারাদার দৈত্য তাকে প্রণাম করে এবং চুপচাপ সরে যায়, কারণ ব্যারমের মধ্যে তখন স্বয়ং মহাদেবের প্রতিচ্ছবি সে দেখেছিল। এবং আমরা দেখি তখন হঠাৎ করেই ব্যারমের মধ্যে সব দেবের শক্তি বিরাজ করছিল। সে সঙ্গে সঙ্গে সেই যুদ্ধক্ষেত্রে পৌঁছায়, যেখানে তার মধ্যে আশ্চর্য শক্তি সৃষ্টি হতে দেখে সবাই অবাক হয়ে যায়। আর তার সঙ্গে সেই বাঘ উপস্থিত থাকে, যে সবসময় তার সঙ্গে থেকেছে এবং তাকে রক্ষা করেছে। এরপর দেব কনকবতীর উপমুখী হন। কনকবতীও তার সামনে দাঁড়ায়, কিন্তু দেব কিছুই করতে পারে না। সে বলে, আমি নারী ও শিশুদের উপর আক্রমণ করি না, তাই তোমার মুখোমুখি হবে আমার বোন, যার নাম চামুণ্ডী। এরপর চামুণ্ডীর দেবী শক্তি ব্যারমের মধ্যে প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যেই কনকবতীকে শেষ করে ফেলে। এরপর তারা রাজশেখর এবং কার্পা সম্প্রদায়কেও শেষ করে দেয়। মুভির শেষ দিকে দুজন দেবদেবীর পূজা করা হয়। তখন অসংখ্য মানুষ জমায়েত হয়। সেই সময় চামুণ্ডী দেবী একটি কূপে প্রবেশ করে এবং অদৃশ্য হয়ে যান, যেমন আগে শিবা অদৃশ্য হয়েছিলেন, আর এবার ব্যারমের ক্ষেত্রেও তাই ঘটে। শেষ দৃশ্যে আমাদের জানানো হয় কান্তারার পরবর্তী অধ্যায়ের নাম হবে কান্তারা চ্যাপ্টার 1 দ্য লিজেন্ড। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউরা ফিল্মসের সাথে থাকুন। আমরা নিয়মিত আপনাদের জন্য নতুন এবং ফ্রেশ কন্টেন্ট নিয়ে আসছি। আবার দেখা হবে আরেকটি দারুণ গল্পে। ততদিন পর্যন্ত আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।